প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের তড়িৎ রসায়ন অধ্যায়টির লেকচার নাম্বার 1, তড়িৎ পরিবাহিতা এবং তার প্রকারভেদ নিয়ে। আমরা যখন এই তড়িৎ রসায়ন নিয়ে কথাবার্তা বলি, তখন আমাদেরকে আগে একটা বুঝতে হবে যে এটার এই চ্যাপ্টারটার ইংলিশ নামটা কি ছিল। তড়িৎ রসায়নের ইংলিশ নামটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। অর্থাৎ আমরা এখানে তড়িৎ নিয়ে বা বিদ্যুৎ নিয়ে কথাবার্তা বলবো। তো মনে রাখবো হচ্ছে আমাদের তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহটা সৃষ্টি হতে পারে দুই ভাবে। একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের আয়ন পরিবহনের মাধ্যমে। তার মানে হচ্ছে আমরা যে তড়িৎ বা ইলেকট্রিসিটি যখন বলি, এটা আমাদের তৈরি হতে পারে বা সৃষ্টি হতে পারে দুই ভাবে। একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমাদের তড়িৎ সৃষ্টি হতে পারে, অথবা আরেকটা হচ্ছে আমাদের কি বলতো আয়ন পরিবহনের মাধ্যমে, আয়ন পরিবহনের মাধ্যমে, আয়ন পরিবহনের মাধ্যমে আমাদের হচ্ছে তড়িৎ সৃষ্টি হতে পারে। এখন এই যে তড়িৎটা পরিবহন হবে, তার জন্য অবশ্যই কি লাগবে বলতো, বিভিন্ন পদার্থ আমাদের লাগবে। তো আমাদের এই তড়িৎ পরিবহন উপর ভিত্তি করে আমাদের পদার্থের কিছু শ্রেণী বিভাগ আছে। তড়িৎ পরিবহন ক্ষমতা বা তড়িৎ পরিবহন কৌশল, এর উপর ভিত্তি করে হচ্ছে আমাদের পদার্থগুলোকে ভাগ করা হয়। আমরা নর্মালি যখন তোমাকে বলি যে পদার্থ কত প্রকার, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের অবস্থার উপর ভিত্তি করে পদার্থ তিন প্রকার ছিল: কঠিন, তরল, বায়বীয়। আবার আরেকটা ছিল আমাদের গঠনের উপর ভিত্তি করে পদার্থ হচ্ছে আমাদের দুই প্রকার: মৌলিক পদার্থ এবং হচ্ছে যৌগিক পদার্থ। যেহেতু আমরা এই অধ্যায়টা তড়িৎ নিয়ে কথাবার্তা বলবো, তাহলে এখানে আমরা যে পদার্থের শ্রেণী বিভাগ গুলো নিয়ে আলোচনা করব, তা হচ্ছে তড়িৎ পরিবহনের ভিত্তিতে বা তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ গুলো আমরা জানবো। আসি আমরা হচ্ছে আমরা প্রথম যে টপিকটা শুরু করতে যাচ্ছি, যে তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী এবং তার কি বলতো প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তড়িৎ পরিবাহী এবং তার কি বলতো প্রকারভেদ নিয়ে কথাবার্তা আমরা বলবো। প্রথমত হচ্ছে আমরা যখন বলবো যে পদার্থের যে শ্রেণীবিভাগ নিয়ে কথা বলছিলাম, আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ পরিবহন লিখছে এখানে, এখানে হবে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে। তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমাদের পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। মানে আমাদের পদার্থের শ্রেণীবিভাগটা করছি, সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে। এই তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে আমাদের পদার্থ হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে তড়িৎ পরিবাহী এবং পরেরটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। প্রথমটা হচ্ছে তড়িৎ পরিবাহী, পরেরটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। এবার যদি আমরা সংজ্ঞায় করি বা সংজ্ঞায়িত করি, তড়িৎ পরিবাহী বলতে কি বোঝাবে? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ পরিবাহী পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের তড়িৎ প্রবাহিত হতে পারে, সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো তড়িৎ পরিবাহী। এই তড়িৎ পরিবাহী পদার্থগুলো কে হতে পারে? আমাদের সকল ধরনের ধাতু, তারপর হচ্ছে এসিড, ক্ষার, লবণ, এবং এখানে একটা জিনিস দেওয়া আছে গ্রাফাইট। গ্রাফাইট বলতে কিন্তু আমরা বুঝি আমাদের কার্বনের একটা রূপভেদ। কার্বনের একটা হচ্ছে কি বলতো রূপভেদ হচ্ছে আমাদের গ্রাফাইট। কার্বনের টোটাল দুটা রূপভেদ থাকে, একটা হচ্ছে হিরো, একটা হচ্ছে গ্রাফাইট। তার মধ্যে গ্রাফাইটের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। যদিও কার্বন একটা কি আমাদের অধাতু, এই অধাতুর মধ্যে শুধুমাত্র কার্বনের রূপভেদ যেটি গ্রাফাইট, তার মধ্যে দিয়ে শুধুমাত্র তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে আমরা আবার একটু বলছি, তড়িৎ পরিবাহী বলতে কি বুঝবো? যে সকল পদার্থের মধ্য দিয়ে আমাদের তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ পরিবাহী। এখন এই তড়িৎ পরিবাহী পদার্থগুলো হবে আমাদের সকল প্রকার ধাতু, এসিড, ক্ষার, লবণ, এবং একটা অধাতু হিসাবে কার্বনের রূপভেদ গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। তো 2 নম্বরটা হচ্ছে আমাদের তড়িৎ অপরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে কোনোভাবেই তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। তো এই তড়িৎ অপরিবাহী পদার্থ কোনগুলা বা কাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না? একটা হচ্ছে আমাদের দেখো তো প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ, হীরক, পেট্রোল, ফসফেলিন, বেনজিন। এই যে পদার্থগুলো আছে, এই সকল পদার্থের মধ্য দিয়ে
তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অপরিবাহী পদার্থ। এখানে একটা জিনিস দেখা হচ্ছে হীরক, এই হীরকটাও কিন্তু আমাদের কি ছিল বলতো, কার্বনের রূপভেদ। কার্বনের দুটা রূপভেদ আছে, একটা হচ্ছে আমাদের গ্রাফাইট, একটা হচ্ছে আমাদের হীরক। তাহলে কার্বনটা এখানে কি বলতো, অধাতু। তাহলে অধাতু হিসাবে যখন গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, অধাতু হিসাবে হীরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তো এখানে আমরা যে পদার্থের শ্রেণী বিভাগটা করছি, সেটা আমরা আবার বলছি তড়িৎ পরিবাহিতার উপর ভিত্তি করে পদার্থ দুই প্রকার। এক হচ্ছে তড়িৎ পরিবাহী, আর হচ্ছে তড়িৎ অপরিবাহী। অর্থাৎ যাদের মধ্যে তড়িৎ পরিবহন করব বা পরিবাহিত হতে পারে তাদেরকে বলবো তড়িৎ পরিবাহী। আর যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অপরিবাহী। এবার হচ্ছে আমরা আরেকটা শ্রেণী বিভাগ দেখবো। এবার এই শ্রেণী বিভাগটা করা হয়েছে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের পরিবাহী পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ তড়িৎ পরিবহন ক্ষমতা বলতে কি বোঝায়, কিছু পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ খুব দ্রুত পরিবাহী হতে পারে, কিছু পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ একটু কম মাত্রায় পরিবাহী হতে পারে, আবার কিছু পদার্থের মধ্যে দিয়ে অনেক বেশি দ্রুত আমাদের কি হতে পারে, তড়িৎ পরিবহন হতে পারে। এটাকে বলা হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা। এই তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমাদের পদার্থ সমূহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের সুপরিবাহী, তারপর আমরা এখানে পড়বো হচ্ছে এটা হচ্ছে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী হবে আমাদের অর্ধ পরিবাহী, বা যেটাকে আরেকটা জিনিস বলা হয় সেমি কন্ডাক্টর। তাহলে প্রথমটা হচ্ছে সুপরিবাহী, পরেরটা আমরা পড়বো হচ্ছে অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর, এবং সর্বশেষ হচ্ছে আমাদের সুপার পরিবাহী। তো আমরা এবার শিখবো এই তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে যে পদার্থগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল তাদের ডেফিনেশনটা আমরা একটু আসবো। প্রথম হচ্ছে আমরা চলে আসবো সুপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপরিবাহী। তার মানে হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সুন্দর করে সহজেই তড়িৎটা ধাবিত হতে পারে বা প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপরিবাহী। এবং এই সুপরিবাহী পদার্থগুলো কোনগুলো হবে, আমাদের তামা বলো, দস্তা বলো, তামা মানে হচ্ছে কপার, দস্তা মানে হচ্ছে আমাদের জিঙ্ক, লোহা, অ্যালুমিনিয়াম সহ যত ধরনের ধাতু আছে। তার মানে এক কথা বলতে পারি সকল ধাতু, তারপর হচ্ছে আমাদের এসিড যৌগ, ক্ষার যৌগ, লবণ এবং কার্বনের রূপভেদ যেটি গ্রাফাইট, এই সকল ধরনের পদার্থের মধ্যে দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে আমাদের সুপরিবাহী পদার্থ। এবার আমরা চলে আসবো আমাদের অর্ধ পরিবাহী বা সেমি কন্ডাক্টর পদার্থ। তাহলে অর্ধ পরিবাহী বলতে কি বোঝাবে, যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বল্প মাত্রায় তড়িৎ পরিবহন করে তাদেরকে আমরা বলবো হচ্ছে অর্ধ পরিবাহী, বা যেটাকে আমাদের ফিজিক্সের ভাষায় বলা হয় সেমি কন্ডাক্টর পদার্থ। তাহলে খেয়াল করো এই ধরনের উদাহরণগুলো কি, যেমন হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম হচ্ছে অর্ধ পরিবাহী পদার্থ। এগুলো আমাদের কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোনটি অর্ধ পরিবাহী পদার্থ। এদের ক্ষেত্রে কি বলা হয়েছে, এরা বিদ্যুৎ পরিবহন করে তবে স্বল্প মাত্রায় বা বাধার সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত করে, বা তারা তড়িৎ পরিবহনকালে কিছুটা বাধাপ্রাপ্ত হয় বা কম পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অর্ধ পরিবাহী, বা ইংলিশে যেটাকে বা ফিজিক্সের ভাষা যেটাকে বলা হয় সেমি কন্ডাক্টর পদার্থ। এটার উদাহরণ হচ্ছে কি বলতো, সিলিকন এবং জার্মানিয়াম। আর আমরা এর বাইরে একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সুপার পরিবাহী। দেখো তো যে সকল পরিবাহীর মধ্য দিয়ে কোনো ধরনের শক্তির অপচয় ছাড়া তড়িৎ অনায়াসে চলতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপার পরিবাহী। তাহলে এটা হচ্ছে আমাদের পরিবাহী যে পদার্থগুলো আছে তাদের মধ্যে সর্বোত্তম। কারণ হচ্ছে এখানে পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ চালনা করব তখন শক্তির কোনো ধরনের অপচয় না হয়ে খুব অনায়াসে সে তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য এই ধরনের পদার্থকে বা পরিবাহীকে বলা হবে সুপার পরিবাহী। মনে রাখবা সুপার যে পরিবাহী গুলো আছে তারা মূলত হচ্ছে আমাদের সংকর ধাতু অথবা সংকর ধাতুর অক্সাইডের দ্বারা গঠিত। আবার একটু বলছি, সুপার পরিবাহী যে পদার্থগুলো তারা বেসিক্যালি হচ্ছে কোন একটা সংকর ধাতু অথবা সংকর ধাতুর অক্সাইডের সমন্বয়ে গঠিত হবে। তো এখানে একটা উদাহরণ আমরা দেখি যে সুপার পরিবাহী কোনগুলা। এখানে একটা সংকেত দেওয়া আছে NB3JE, এটার নাম হচ্ছে নিবোবিয়াম, নিবোবিয়াম জার্মেনিয়াম, নিবোবিয়াম জার্মনিয়াম। এটা একটা সুপার পরিবাহী পদার্থ। আর একটা হচ্ছে আমাদের দেখো তো
Ba2 Cu3O7। এই যৌগের সংকেতটার নাম হচ্ছে আমাদের এট্রিয়াম এট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। কপার অক্সাইড, ইট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। মূলত হচ্ছে এখানে যে আমরা সুপার পরিবাহী পদার্থগুলো পাবো তারা হচ্ছে বিভিন্ন ধাতুর, সংকর ধাতুর অক্সাইড বা মিশ্রণ দ্বারা কি বলতো তৈরি হয়। তাহলে আমরা সেকেন্ড ধাপে যে পরিবাহী পদার্থগুলো নিয়ে কথা বলছিলাম তাদের ভাগ করা হয়েছিল তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে। অর্থাৎ কোন একটা পদার্থের মধ্যে দিয়ে কতটুকু দ্রুত আমাদের তড়িৎ পরিবহন করতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের তিনটা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান ছিল সুপার পরিবাহী, যে সকল পদার্থের মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলছিলাম আমাদের হচ্ছে সুপরিবাহী, যার উদাহরণ ছিল সকল প্রকার ধাতু। একটা অধাতু ছিল কার্বনের উপভেদ গ্রাফাইট। এছাড়া সকল অ্যাসিড, ক্ষার, লবণ সবগুলো হচ্ছে আমাদের সুপার পরিবাহী। দেন দুই নম্বরটা আমরা পড়ছিলাম অর্ধ পরিবাহী, অর্থাৎ যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবে তবে স্বল্প মাত্রায় বা বাধার সঙ্গে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী পদার্থ, যার উদাহরণ ছিল আমাদের সিলিকন বা হচ্ছে জার্মানিয়াম। আর সবচেয়ে বেশি ফাস্ট তড়িৎ পরিবহন করতে পারবে সুপার পরিবাহী, অর্থাৎ যে সকল পরিবাহী কোনো শক্তির অপচয় ছাড়াই অনায়াসে পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে সুপার পরিবাহী। তো সুপার পরিবাহী গুলা কিভাবে সৃষ্টি হয়? কোন একটি সংকর ধাতু বা ধাতুর অক্সাইডের সমন্বয়ে এই সুপার পরিবাহী গুলো আমাদের গঠিত হয়। যার দুটো উদাহরণ আমরা দেখছিলাম Nb3Je, যার সংকেতের নাম হচ্ছে নিবোবিয়াম জার্মেনিয়াম। এরপর আমরা আরেকটা উদাহরণ দেখছিলাম YBa2CO3O7, যার নাম হচ্ছে ওয়াইতে হচ্ছে এট্রিয়াম, বিএ মানে হচ্ছে বেরিয়াম, সিইও মানে হচ্ছে কপার, আর অক্সিজেন থাকার কারণে তাকে আমরা বলবো হচ্ছে অক্সাইড। তাহলে এই যৌগের নাম হচ্ছে এট্রিয়াম বেরিয়াম কপার অক্সাইড। তো এই গেল হচ্ছে আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তার প্রকারভেদ। এটা আমরা একটু ভালো করে জানবো, সেটা হচ্ছে পরিবহন কৌশলের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো, এটা বলছে কৌশল, আগে ছিল পরিবহন ক্ষমতা, এখন হচ্ছে পরিবহনের কৌশল। আমরা যখন চ্যাপ্টারের শুরুতে বলছিলাম যে আমাদের তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় দুই ভাবে, একটা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে, আর হচ্ছে আয়ন প্রবাহের মাধ্যমে। এই জিনিসটাকে বলা হয় কৌশল বা তড়িৎ পরিবাহিতার কৌশল। এই তড়িৎ পরিবাহিতা কৌশলের উপর ভিত্তি করে আমরা আমাদের পদার্থগুলোকে বা পরিবাহী পদার্থগুলোকে দুটি ভাগে ভাগ করব। প্রথমটা হচ্ছে আমাদের ধাতব পরিবাহী, যেটাকে ইংলিশে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। নাম্বার ওয়ান হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষক পরিবাহী বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। তা ইংলিশ নামটা তোমরা একটু মনে রাখবা। ধাতব পরিবাহীটাকে ইংলিশে আমরা বলবো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। এবার চলে আসে তাদের সংজ্ঞায়। ধাতব পরিবাহীটা কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হবে সেই সকল পদার্থকে আমরা বলবো হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। মানে হচ্ছে যারা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে আমাদের ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। এখন এই ধাতব পরিবাহী কোনগুলো হবে? সকল ধাতু, একদম সকল ধাতু হচ্ছে কি করে ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রন ত্যাগের মাধ্যমে কিন্তু সে তড়িৎ পরিবহন করে। এটার উদাহরণ কি হতে পারে বলতো? জিঙ্ক, আয়রন, কপার, সিলভার, নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, গোল্ড, এরকম যত ধরনের ধাতু আছে সবগুলা। এবং একটা ব্যতিক্রম ছিল আমাদের গ্রাফাইট, যেটা আমরা বলছিলাম কার্বনের রূপভেদ, তবে কার্বনটা কি বলতো একটা অধাতু। কার্বন অধাতু হলেও তার রূপভেদ গ্রাফাইট আমাদের ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। এই জন্য এদেরকে আমরা বলবো হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। এবার চলে আসবো আমাদের তড়িৎ বিশ্লেষক পরিবাহী বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। তো যে সকল পদার্থ আয়ন পরিবহনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে সে সকল পদার্থকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষক বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। তো এখানকার উদাহরণগুলো হচ্ছে আমাদের সকল প্রকার এসিড, ক্ষার এবং লবণ। খেয়াল করো, তড়িৎ বিশ্লেষক পরিবাহী আমরা কি বলছি? আয়ন পরিবহনের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে।
এবং উদাহরণগুলো আমরা কি বলছি, সকল প্রকার অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে লবণ। এর কারণটা তোমরা যদি দেখো, একটা অ্যাসিড কে যদি আমরা বিয়োজিত করি, আমরা সেখান থেকে কি কি পাওয়া যায়, একটা হাইড্রোজেন আয়ন এবং কি বলতো সালফেট আয়ন। আবার আমরা যদি একটা ক্ষারের কথা বলি, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, একটা সোডিয়াম আয়ন যোগ কি বলতো হাইড্রোক্সিল আয়ন। একটা যদি লবণ নিই সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে ভাঙলে আমরা কি পাচ্ছি, সোডিয়াম আয়ন যোগ কি ক্লোরাইড আয়ন। তার মানে এই অ্যাসিড বলো, ক্ষার বলো বা হচ্ছে লবণ বলো, তারা কিন্তু হচ্ছে দ্রবণে আয়ন পরিবহন করতে পারবে, তারা কিন্তু ইলেকট্রন পরিবহন করবে না। এজন্য এই ধরনের যে পদার্থগুলো আমরা পাবো, অর্থাৎ অ্যাসিড, ক্ষার এবং লবণ, তারা হচ্ছে আয়ন পরিবহনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। এই জন্য তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে আমরা আবার একটু আসি, আমাদের পরিবহন কৌশলের উপর ভিত্তি করে আমরা আমাদের পদার্থকে দুইটা ভাগে ভাগ করছি, ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। ধাতব পরিবাহী কারা ছিল, যারা হচ্ছে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে, তাদেরকে আমরা বলছি আমাদের ধাতব পরিবাহী। তো এটার উদাহরণ কারা হবে, সকল প্রকার ধাতু এবং আমাদের একটা হচ্ছে গ্রাফাইট, যেটি কার্বনের রূপভেদ। এই সকল আমাদের ধাতু এবং হচ্ছে গ্রাফাইট ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। দেন হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইটিক পরিবাহী যদি আমরা বলি, যে সকল পদার্থ আয়ন পরিবহন করার মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে, তাদেরকে আমরা বলবো হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। এর উদাহরণ কোনগুলো হবে, সকল ধরনের অ্যাসিড, ক্ষার এবং হচ্ছে লবণ আমাদের হচ্ছে আয়ন পরিবহন করার মাধ্যমে তড়িৎ পরিবহন করে, যার কারণে তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে আমরা হচ্ছে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা কিন্তু আমাদের পদার্থের শ্রেণী বিভাগটা পেয়েছি বা পরিবাহী পদার্থের শ্রেণী বিভাগটা আমরা পেয়েছি। প্রথমটা ছিল তড়িৎ পরিবাহিতা ক্ষমতার উপরে, যেটি প্রকারভেদ হচ্ছে দুইটি। পরে হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে, যার প্রকারভেদ হচ্ছে তিনটি। লাস্ট আমরা পড়ছি তড়িৎ পরিবহনের কৌশল উপর ভিত্তি করে, যেখানে প্রকারভেদ পেয়েছি আমরা দুইটি। এবার আমরা একটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, এখান থেকে আমাদের বেশ আমাদের এমসিকিউ গুলো আসে, এই জন্য আমরা একটু দেখবো। এখানে এখানে কি দেওয়া আছে বলতো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, বিশ্লেষ্য বলতে কি বোঝায় বলতো, বিয়োজিত হওয়া বা ভেঙে যাওয়া, ভেঙে গিয়ে নতুন কোন প্রোডাক্ট তৈরি করা বা নতুন কোন আয়নে পরিণত হওয়া, সেটাকে আমরা বলে হচ্ছে বিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝাবে, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে সে যোগের বিয়োজন বা রাসায়নিক ভাবে যে পরিবর্তনটা ঘটে, তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মানে সহজ করে যদি বলি, কোন একটা পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিক ভাবে যদি তার এক ধরনের পরিবর্তন ঘটে বা বিয়োজিত হয়, তখনই ওই পদার্থটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কিন্তু কোন একটা পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিক ভাবে যদি তার কোনো ধরনের পরিবর্তন না ঘটে, তখন তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে বিশ্লেষ্য মানে কি, বিয়োজিত হওয়া বা ভেঙে যাওয়া। আমরা একটা উদাহরণ তোমাদেরকে বলি, যেমন হচ্ছে এখানে আমি একটা যৌগ নিলাম কপার সালফেট। এখন এই কপার সালফেটের মধ্য দিয়ে আমরা যদি তড়িৎ চালনা করি, আমাদের কি হবে বলতো, কপার সালফেট বিয়োজিত হয়ে কপার আয়ন এবং হচ্ছে সালফেট আয়ন উৎপন্ন করে। তার মানে এই কপার সালফেটের মধ্য দিয়ে যখন তড়িৎ চালনা করলাম, তার এক ধরনের বিয়োজন বা পরিবর্তন হয়েছে। তাহলে এই কপার সালফেট যৌগটাকে আমরা বলতে পারবো আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আবার বলছি, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে রাসায়নিক ভাবে তার এক ধরনের পরিবর্তন ঘটে বা সে বিয়োজিত হয়, তখনই ওই পদার্থটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যদি তড়িৎ চালনা করার পর তার কোনো ধরনের পরিবর্তন না হয়, তখন আমরা বুঝে নেব হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এবার এই তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আমাদের আছে, তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং আরেকটি হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখান থেকে আমাদের মূলত এমসিকিউটা হয় যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কারা অথবা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা। আমরা যখন বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তখন হচ্ছে যে সকল পদার্থ বা যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত অবস্থায় থাকে, তাদেরকে বলা হবে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় বা সম্পূর্ণভাবে তার বিয়োজন ঘটে, তখনই সেই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো
তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এখন এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা হতে পারে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে আমাদের সকল তীব্র অ্যাসিড, সকল তীব্র ক্ষার এবং সকল শক্তিশালী বা আমাদের হচ্ছে কি লবণ বা সবল লবণ বলা হয়। তাহলে সকল তীব্র অ্যাসিড, সকল তীব্র ক্ষার এবং সকল শক্তিশালী লবণ বা সবল লবণ হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করবে। মানে হচ্ছে তীব্র অ্যাসিড বলো, তীব্র ক্ষার বলো, সবল লবণ বা শক্তিশালী লবণ বলো, তারা যখন জলীয় দ্রবণে বিয়োজিত হয় তখন তারা সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হয়। এজন্য সকল তীব্র অ্যাসিড, সকল তীব্র ক্ষার এবং সকল শক্তিশালী লবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য রূপে কাজ করে। আমাদেরকে যেটা জানতে হবে যে সেটা হচ্ছে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বা শক্তিশালী লবণের সংকেতগুলো জানতে হবে। তীব্র অ্যাসিড দেখো তো সংকেতগুলো দেখি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। এখানে যতগুলো অ্যাসিড আছে তারা জলীয় দ্রবণে সম্পূর্ণ পরিমাণে আয়নিত হয়। তাহলে এই সবগুলো যোগ হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য। একই রকম ভাবে আমরা তীব্র ক্ষার দেখবো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে যতগুলা ক্ষার আছে তারাও জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত বা বিয়োজিত হয়। এই যৌগগুলোকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে পারি। আর এখানে যে আমরা লবণগুলো দেখতে পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, সিলভার নাইট্রেট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই যে লবণগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে শক্তিশালী লবণ যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়। এজন্য এদেরকে আমরা কি বলতে পারবো? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে শর্টকাটটা কি? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। এদের উদাহরণ কি হবে? সকল তীব্র অ্যাসিড, সকল তীব্র ক্ষার এবং সকল শক্তিশালী লবণ হচ্ছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর এটার বিপরীতটা হবে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য গুলো কি দেখো তো, যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমাদের জলীয় দ্রবণে আংশিক বা সামান্য পরিমাণে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সকল পদার্থ জলীয় দ্রবণে সামান্য পরিমাণ বা আংশিক পরিমাণ বিয়োজিত হয় তাদেরকে আমরা বলবো হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার আসো মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ কোনগুলো হবে দেখেন। এবার আমাদের সকল মৃদু অ্যাসিড, সকল মৃদু ক্ষার এবং সকল দুর্বল লবণ, আগেরটার উল্টা, সকল মৃদু অ্যাসিড, সকল মৃদু ক্ষার, সকল মৃদু লবণ হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তো মৃদু বলতে আমরা কি বুঝবো? মৃদু বলতে বোঝায় যারা জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়। তো আমরা মৃদু অ্যাসিড গুলো দেখি, এটার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং এটার নাম হচ্ছে আমাদের বেনজোয়িক অ্যাসিড। এই সকল জৈব অ্যাসিড যারা আছে সবগুলো হচ্ছে মৃদু অ্যাসিড। এরা জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে তাদেরকে আমরা বলতে পারবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং একই রকম ভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা হচ্ছে আমাদের যে এটার নাম হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে তোমার হচ্ছে C2H5 NH2 বেনজানামাইট। এটার নাম হচ্ছে আমাদের এটার নাম হচ্ছে আমাদের হচ্ছে অ্যামিনো বেনজিন। আমাদের এরকম একটা সংকেত আছে দেখো তো, এটাকে বলা হয় বেনজিন। এই যে এটা জৈব রসায়ন আমরা পড়বো, এর নাম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন অর্থাৎ আমাদের যে এখানে মূলকটা আছে C6H5NH2, এটা গাঠনিক সংকেত হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে আমাদের অ্যানিলিন। এর নাম হচ্ছে আমাদের অ্যানিলিন। আমাদের এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলো বা অ্যানিলিন বলো, এরা সবগুলো হচ্ছে জলীয় দ্রবণে কম পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে এদেরকে আমরা কি বলতে পারবো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলবো। একটু দেখো, এটা আমাদের যোগের অংশের পার্টে আছে আমাদের। বেনজিন চক্র যখন NH2 মূলক থাকে তখন তাকে বলা হচ্ছে অ্যানিলিন, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি C6H5NH2 মূলক। এটার নাম হচ্ছে কি বলতো? অ্যানিলিন। এটা হচ্ছে কি বলতো জলীয় দ্রবণে তারা যত কম পরিমাণে বিয়োজিত হয় তাহলে এই ধরনের পদার্থগুলোকে আমরা বলবো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সর্বশেষ হচ্ছে দেখো তো সকল দুর্বল লবণ, যেমন হচ্ছে দেখো তো মার্কারি ক্লোরাইড বলো, লেড অ্যাসিটেট, এই যে লবণগুলো আছে তারা সাধারণত জলীয় দ্রবণে একেবারে খুব কম পরিমাণে বিয়োজিত হয়।
তাহলে তারা হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে কি দাঁড়ালো, সকল মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার এবং মৃদু লবণ সবগুলো হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা যে উদাহরণটা দেখবো বা সংজ্ঞাটা দেখবো, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আমরা বলছিলাম যে সকল পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয় বা আয়নিত হয় তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর যারা গলিত বা জলীয় দ্রবণে কোনোভাবে বিয়োজিত হয় না তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সকল যৌগ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিত হয় না বা দ্রবীভূত হয় না, আয়নিত বা দ্রবীভূত হয় না, তাদেরকে আমরা বলবো হচ্ছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। যেমন এই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো, চিনি দ্রবণ বলো, কেরোসিন বলো বা বেনজিন বলো, এরা হচ্ছে জলীয় দ্রবণে কোনোভাবে বিয়োজিত হয় না, এই জন্য তাদেরকে বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয় না তাদেরকে আমরা বলবো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো আবার দুই প্রকার, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো হবে, সকল তীব্র অ্যাসিড, সকল তীব্র ক্ষার এবং সকল কি বলতো শক্তিশালী লবণ। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো হবে, সকল মৃদু অ্যাসিড, সকল মৃদু ক্ষার এবং সকল দুর্বল লবণ হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা এখান থেকে একটা পার্থক্য আসে আমাদের পরীক্ষায়, এখান থেকে আমাদের খ মার্কের জন্য বা অনুধাবনমূলক বলো বা এমসিকিউ এর জন্য আমরা একটু জানে রাখবো। সেটা হচ্ছে আমাদের ধাতব পরিবাহী এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহীগুলোর মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা আমরা একটু জানতে হবে। ধাতব পরিবাহী এবং হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্যটা কি। প্রথমে আমরা বলছিলাম যে ধাতব পরিবাহী বলতে বোঝাবে আমাদের ধাতব পরিবাহীর ক্ষেত্রে ধাতব পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন পরিবহন দ্বারা তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমাদের কি বলতো ইলেকট্রন পরিবহনের মাধ্যমে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে। তাহলে ধাতব পরিবাহী হচ্ছে একটা ধাতুর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে আমাদের এই পরিবাহীটা কি হবে, সৃষ্টি হবে। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহী হচ্ছে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে দ্রবণের মধ্য দিয়ে আয়ন পরিবহন দ্বারা আমাদের তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটে। তাহলে এখানে দেখো তো প্রথম যে সংজ্ঞাটা আমরা বললো, ধাতব পরিবাহী কি হবে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবহনের উদ্ভব ঘটবে। আর তড়িৎ বিশ্লেষক যে পরিবাহী আছে সেখানে হচ্ছে আয়ন পরিবহনের মাধ্যমে তড়িৎ পরিবহনের বা তড়িৎ প্রবাহের উদ্ভবটা ঘটবে। দুই নম্বর হচ্ছে এখানে একটু খেয়াল করো, এই ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রনের প্রবাহ এবং তড়িৎ প্রবাহ পরস্পর হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে আমাদের তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহ তার কোন দিকে, বিপরীত দিকে প্রবাহিত হবে। আবার একটু বলছি, আমাদের এখানে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হবে। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহের ক্ষেত্রে বলছে আয়নের প্রবাহ এবং ইলেকট্রনের প্রবাহ একই অভিমুখে ঘটে। অর্থাৎ আমাদের আয়নটা কোন একটা আয়ন যেদিকে অভিমুখে থাকবে আমাদের ইলেকট্রনের যে প্রবাহ সেটা কি থাকবে, একই অভিমুখে থাকবে, যে একই অভিমুখে থাকবে। তাহলে খেয়াল করো, আমাদের ধাতব পরিবাহের ক্ষেত্রে ইলেকট্রন যেদিকে অভিমুখে থাকবে তড়িৎ প্রবাহ তার বিপরীত অভিমুখে থাকবে। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহের ক্ষেত্রে আয়নের প্রবাহটা যেদিকে থাকবে ইলেকট্রনের প্রবাহটা একই অভিমুখে থাকবে। তিন নম্বর হচ্ছে আমাদের ধাতব পরিবাহীটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কঠিন অবস্থার জন্য প্রযোজ্য, তবে একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পারদের ক্ষেত্রে তখন তরল অবস্থায় সে কাজ করে। তার মানে হচ্ছে ধাতব পরিবাহের ক্ষেত্রে আমরা বলতে পারি কঠিন বা তরল অবস্থায়, এবং সেটা হচ্ছে পারদের জন্য তড়িৎ পরিবহনে সক্ষম। তার মানে ধাতব পরিবাহীটা নরমালি হচ্ছে কঠিন, কারণ হচ্ছে কি আমরা ধাতব পরিবাহী কাদের মধ্যে হয়, সকল ধাতুর মধ্যে। ধাতুটা কেমন হয়, ধাতুটা হচ্ছে আমাদের কঠিন, তবে একটা ধাতু আছে পারদ যেটা হচ্ছে কি বলতো তরল, মানে পারদ হচ্ছে সে তরল হয়েও কিন্তু ধাতু। তাহলে এরকম কঠিন এবং পারদ নামক যে ধাতুটা আছে তার তরল অবস্থায় আমাদের ধাতব পরিবাহীটা তড়িৎ পরিবহনে সক্ষম হয়।
আর তড়িৎ যে বিশ্লেষ্য পরিবাহী আছে তারা শুধুমাত্র গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে সক্ষম। কারণটা কি? তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাদের মতো হয়? কোন একটা অ্যাসিড, ক্ষার বা হচ্ছে কি বলতো লবণ, যাদেরকে আমরা জলীয় দ্রবণ বা গলিত অবস্থায় পেতে পারি। এজন্য আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে গলিত বা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে সক্ষম। আবার একটু বলছি, ধাতব পরিবাহী কোথায় হবে? কঠিন অবস্থায়, শুধুমাত্র পারদের জন্য হচ্ছে তরল অবস্থায় সে তড়িৎ পরিবহন করতে পারে। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহের ক্ষেত্রে কি বলছিলাম? গলিত বা জলীয় দ্রবণে তারা শুধুমাত্র তড়িৎ পরিবহন করতে পারে। এবার দেখো তো এখান থেকে আমাদের 4 নম্বর যে নিয়ম, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। পরিবাহিতা বলতে কি বোঝায়? মানে কোন একটা পদার্থের মধ্যে দিয়ে কতটুকু নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পরিবহন করে সেটা হচ্ছে পরিবাহিতা। তবে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তুমি যখন তাপমাত্রা বৃদ্ধি করবা তার পরিবাহিতা কি পাবে? হ্রাস পাবে। তার মানে তাদের সম্পর্কটা হচ্ছে এখানে ব্যস্তানুপাতিক। তাহলে তাপমাত্রার সাথে এখানে সম্পর্ক, পরিবাহিতার সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক। তাহলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তুমি তাপমাত্রা যত বাড়াবা তোমার পরিবাহিতা তত কমবে। কিন্তু আমরা যখন তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আসবো তখন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পায়। তার মানে হচ্ছে এর ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্কটা হচ্ছে আমাদের সমানুপাতিক। খেয়াল করেন, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রার সাথে পরিবাহিতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে হচ্ছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তুমি তাপমাত্রা যত বৃদ্ধি করবা আমাদের পরিবাহিতা তত কমে যাবে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যত বাড়াবা তার পরিবাহিতা তত বৃদ্ধি পাবে। সর্বশেষ যেটা আমরা জানবো, আমাদের ধাতব পরিবাহীর ক্ষেত্রে ফিজিক্সের কুলম্বের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর ক্ষেত্রে আমাদের ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে এটা একটু মনে রাখবা, আমাদের ধাতব পরিবাহীটা হচ্ছে ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। তো এই হচ্ছে আমাদের তড়িৎ পরিবাহিতা নিয়ে আমাদের হচ্ছে কথাবার্তাগুলো আমরা শেষ করেছি।